নমস্কার আমার চ্যানেলে। আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনার ফর্মটি কিভাবে নিখুঁতভাবে পূর্ণ করবেন সেই বিষয়ে আমি ভিডিও বানাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, যাতে ফর্মে কোনো রকম ভুলভ্রান্তি না থাকে বা ফর্ম যেন রিজেক্ট না হয়। কারণ আমাদের অঞ্চলে কিন্তু অনেকেরই ফর্ম রিজেক্ট হয়েছে এবং সেই ছোট ছোট কারণগুলো, যেই বিষয়গুলো মিস্টেক রয়েছে সেইগুলো কিন্তু জানতে হবে। ফাইনালি বলে রাখি, ফার্স্টে বলে রাখি ফর্মটা কোথায় পাবেন। এখন সবাই জানেন যে ক্যাফেতে অ্যাভেলেবেল রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের অঞ্চলে পঞ্চায়েত থেকেও ফর্ম দিচ্ছে, প্লাস অঙ্গনারী যে সমস্ত সেন্টারগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু ফর্ম দেওয়া হয়েছে। তবে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, আমাদের অঞ্চলে আন্ডারে আমাদের পাড়ায় যে অঙ্গনারী সেন্টারটা রয়েছে সেখানে ফর্ম নিতে যাওয়া হয়েছিল। সেখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষের সাথে ভোটার কার্ড নিয়ে, যাদের ধরুন পুরনো কার্ড রয়েছে সেই পুরনো কার্ডের কিন্তু বয়স নিয়ে একটা সমস্যা হচ্ছে। সেটা কিন্তু ঠিকমতো ক্যালকুলেশন করতে ওরা পারছে না এবং তার জন্য কিন্তু বলা হচ্ছে যে ডিজিটাল ভোটার কার্ড বানাতে। এবার ডিজিটাল ভোটার কার্ড বানানো তো 2-3 দিনের ব্যাপার না, 15 থেকে 1 মাস টাইম লাগবে আসতে সেটা। তো সেখানে কিন্তু ফর্ম তাদের দিচ্ছে না। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে পরিবারের ফর্ম চেয়েছে। তো এবার পরিবার বলতে ফর্মের একদম লাস্টে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এক জায়গায় খাওয়া হয়, এক হাঁড়িতে ভাত রান্না হয়, এরকমটা বোঝালেই কিন্তু পরিবার। অনেকের বাড়িতে 2 রকমের পরিবার, যেরকম ভাসুরদের ফ্যামিলি বা দেওরের ফ্যামিলি আলাদা আলাদা রয়েছে, তাদের কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি যদি রেশন কার্ডে যদি সবার একসাথে যদি থেকে থাকে, সবার কিন্তু তথ্য দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা 3 জন রয়েছেন বা 3 জন এক হাঁড়িতে খান বা একটা সংসার, সেইভাবে করলে কিন্তু হবে না। সেক্ষেত্রে রেশন কার্ড কিন্তু ভাগ করে নিতে হবে, তারপর কিন্তু আপনারা এখানে সঠিকভাবে পূর্ণ করতে পারবেন। ফার্স্টেই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার নাম চাওয়া হয়েছে। আপনারা যদি এখানে আলাদা থাকেন, ধরুন স্বামী, স্ত্রী এবং সন্তান, সেক্ষেত্রে স্বামীর নাম দেবেন। কিন্তু রেশন কার্ডে যদি শ্বশুরের সাথে অ্যাটাচ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি শ্বশুরের নাম দিতে হবে। তারপর জন্ম তারিখ, আপনার যার নাম আপনি দেবেন তার জন্ম তারিখ ডকুমেন্টসে যেটা রয়েছে সেটাই কিন্তু দেখে ঠিক মতো দেবেন। এবং পরিবারের যে সদস্যের নাম আপনি দিয়েছেন তার জেন্ডারটা এখানে টিক করতে হবে। তার সাথে তার আধার নাম্বার দেবেন এবং পরবর্তীতে ডিজিটাল রেশন কার্ডের এই আইডিটা, এটা কিন্তু আইডি বলতে কিন্তু পারিবারিক আইডি চাওয়া হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র তার রেশন কার্ডের নম্বর চাওয়া হয়নি। এবার বলে রাখি, যদি এই আইডিটা থাকে বা আপনার যদি জানা থাকে বা অনলাইন থেকে বের করা থাকে, তবে কিন্তু এই পরিবারের আইডিটা দেবেন। যদি না জানা থাকে, অত চিন্তার কিছু নেই, এই ক্ষেত্রে আপনি নাও লিখতে পারেন, তেমন কোনো অসুবিধা হবে না। পরিবারের সদস্য সংখ্যা যতজন রয়েছে, সদস্য রেশন কার্ড অনুযায়ী সেটা ঠিকমতো ভাগ করে নেবেন। কারণ আপনি 3 জনের মতো করে দিচ্ছেন, 3 জন, অথচ রেশন কার্ডে সবার সাথে আপনার ভাসুর, শ্বশুর সবার সাথে অ্যাটাচ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। এবং ঠিকানা যেটা বলেছে, ঠিকানা ডকুমেন্টসে যেটা থাকবে সেটাই দেবেন। আর বিশেষ করে হেড অফ দ্য ফ্যামিলি যার দিয়েছেন তার ঠিকানাটাই দেবেন ডকুমেন্টসে যেটা রয়েছে। কারণ তার ঠিকানা যদি আলাদাও থাকে, আপনার সাথে না মেলে, এখানে কিন্তু আপনার ঠিকানা বলেনি, এখানে শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলি যে অ্যাড্রেস সেটাই হবে। সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একই হয়, সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। তারপর তার ফোন নাম্বার, এবার দেখুন পাশে লিখে দিয়েছে ফোন নাম্বারেরটাও কিন্তু আধার কার্ডের সাথে যে যুক্ত মোবাইল নাম্বার রয়েছে সেটাই কিন্তু দিতে হবে। পরবর্তীতে দেখুন এখানে আবার বলেছে পরিবারের প্রধান যে রয়েছে তার নামটা আবার দেবেন। এবার এইখানটায় একটা ভুলের জায়গা রয়েছে, সেটা হলো সদস্য 1। এখানে সদস্য 1-এর জায়গায় অনেকে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তাকে দিয়েই আবার শুরু করছে। আমার কথা হলো, ফর্মের একদম প্রথমে তো হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়াই হয়েছে, তো তার তথ্য এখানে আর কিচ্ছু দিতে হবে না। সে বাদে অন্য সদস্যদের স্টেপ বাই স্টেপ 1-2 করে
এইভাবে দিতে হবে। তার নাম আর দেয়া যাবে না, শুধু উপরে তার নামটা লিখবেন। পরিবারের প্রধানের যে জায়গাটা রয়েছে সেখানে শুধু সুখেন পাল দেবেন। এবার এখানে যদি কোনো মহিলা ক্যান্ডিডেট হতো, তার যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হতো, তাহলে এই পাশে দেখুন এখানে হ্যার জায়গা রয়েছে, এই হ্যাতে টিক হতো। কিন্তু ইনি যেহেতু পুরুষ, তার জন্য এনার এখানে আমি হ্যাতে কোনো রকম টিক দেওয়া হয়নি, ঠিক আছে। তারপর সদস্য 1 মানে হেড অফ দ্য ফ্যামিলি বাদে যে রয়েছে তার নাম দিতে হবে। এবার সে এই যোজনায় আবেদন করছে কিনা সেটাতে টিক দিতে হবে। আর যদি সে অ্যাপ্লাই না করে তাহলে কোনো কিছু করার দরকার নেই, এমনি রেখে দেবেন, নায়ের তো এখানে জায়গা নেই। তারপরে তার জন্ম তারিখ, তার লিঙ্গ এবং পরিবার প্রধানের সাথে সম্পর্ক মানে হেড অফ দ্য ফ্যামিলিতে যার নাম দিয়েছেন, যদি স্বামীর নাম দিয়ে থাকেন সেই ক্ষেত্রে সম্পর্ক এখানে ওয়াইফ বা স্ত্রী হিসেবে দেবেন। আর বলে রাখি ফর্ম কিন্তু বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই পূর্ণ করা যাবে, কোনো সমস্যা নেই। এবং তার আধার নাম্বারটা যেই সদস্যের নাম লিখেছেন তার। এইভাবে যতজন সদস্য রয়েছে তাদের ঘর দিয়ে দেবেন। এখানে মোট 5 জন সদস্যর দেওয়ার জায়গা রয়েছে, তো এখানে 5 জন সদস্যরই নাম দেবেন। তার বেশি সদস্য থেকে থাকলে তারটা যারা বয়স্ক রয়েছে বা যারা শিশু রয়েছে তাদেরটা ফিল আপ করার দরকার নেই, যদি 5 জনের বেশি থাকে, কারণ ফর্মে কিন্তু আমাদের 5 জনের বেশি সদস্য লেখার জায়গা নেই। সদস্যের জায়গাগুলো ফিল আপ করে নেওয়ার পরই কিন্তু পরের খবরে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে নাম চাইছে। ফার্স্টে এখানে বলেছে HOF মানে যার নাম হেড অফ দ্য ফ্যামিলিতে দিয়েছেন তার কোন ব্যাংকে বই আছে সেই প্রথমে ব্যাংকের নাম, তারপর তার অ্যাকাউন্ট নাম্বার এবং তারপর IFSC কোড। এবার এখানেও একটা ভুল রয়েছে, সেটা হলো অনেকের কিন্তু অনেক রকম ব্যাংকে কিন্তু বই থাকে, যেমন গ্রামীণ ব্যাংক এবং আরও অনেক ব্যাংক আছে। কিন্তু দেখুন এখানে কিন্তু স্পষ্ট লিখে দিয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ আপনার ডিবিটি লিঙ্ক যদি করা থাকে কোনো ব্যাংকে সেক্ষেত্রেই আপনি নাম্বার দেবেন, এছাড়া কিন্তু দেবেন না। যেমন আমার ঠাম্মার কিন্তু তিনি বার্ধক্য ভাতা পায়, সেখানে কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হয় না, তার জন্য কিন্তু আমি সেক্ষেত্রে ফর্মে আমার ঠাম্মার অ্যাকাউন্ট ডিটেলস সেটা দিইনি, কারণ তার ডিবিটি লিঙ্ক করা বা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করার কিন্তু সেই ব্যাংকের মানে নেই, তার আধার শেডিং হয়নি সেই ব্যাংকে। তো এইভাবে যতজন সদস্যের নাম দিয়েছেন তাদের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড যেটা ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টই কিন্তু দিতে হবে। যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বারের বা ব্যাংকের এই ডিটেলসটা ফিল আপ করবেন না। এবং একটা জিনিস মনে রাখবেন, সদস্য 1-এ আপনি যার নাম দিয়েছেন এখানেও কিন্তু সদস্য 1-এ তারই নাম দেবেন, অন্য কারো নাম দিলে কিন্তু সদস্য 1-এর সাথে এইটা মিলবে না। এই সদস্যর যে নাম্বারিংগুলো এগুলো কিন্তু ভালো মতো মনে রাখবেন। তারপরে এখানে এপিক নাম্বারের বিষয়টা আসছে। হেড অফ দ্য ফ্যামিলিটা সবার আগেই হবে সবগুলো, এবং এখানে ফার্স্টে আপনার এপিক নাম্বার দিয়ে দেবেন এবং কোন বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম এটা আপনারা নিজেরা জানবেন। যতজন সদস্যের আছে দিয়ে দেবেন। 18 বছরের নিচে যারা রয়েছে তাদের তো হবে না, তো তাদের ক্ষেত্রে ঘরগুলো ব্ল্যাঙ্ক যাবে। সেক্ষেত্রে এখানে যদি সদস্য থেকে থাকে তাদের ঘরটা পুরোপুরি ব্ল্যাঙ্ক রাখার দরকার নেই, ব্ল্যাঙ্ক থাকলে দেখতে একটা খারাপ লাগে, সেই ক্ষেত্রে NA এই কথাটা লিখে দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর দেখুন এখানে বিভাগ রয়েছে, মানে কোন ক্যাটাগরিতে আপনারা বিলং করেন, SC ST OBC জেনারেল, এইখানে টিক দিয়ে দেবেন। এবং রেশন কার্ড খাদ্যভর্তুকির যে ঘরটা আছে সেখানে আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, ম্যাক্সিমাম সবারই রয়েছে। আর আপনাদের কার্ডের ধরনটা এখানে বেছে ঠিক করে দেবেন, এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বার চাওয়া হয়নি। এবার আপনারা মাসিকভাবে রেশন দোকান থেকে রেশন তুলছেন কিনা সেটাও দেবেন, এবং আপনার বাড়িতে 3টের বেশি পাকা ঘর আছে কিনা যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। আর পারিবারিক জমির মালিকানা, এখানে যদি আপনাদের বাড়িটা নিজস্ব জমির উপরে থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, আর যদি আপনারা ভাড়া বাড়ি বা অন্য কোথাও থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু না করে দেবেন যে মালিকানা নেই।
এবার যেই জমির ওখানে হ্যাঁ যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু কয় শতক জমি আছে, 2.15 হতে পারে, 3.15, ঠিক দলিলে যেটা লেখা থাকবে সেই অঙ্কটাই কিন্তু এখানে দেবেন। কোনো রকম আন্দাজ মাফিক কোনো কিছু বসাবেন না। আর যদি মানে মিথ্যা কোনো বা ভুল ইনফরমেশান দেওয়ার কোনো দরকার নেই। যদি জমি থেকে থাকে সেটা অল্প হোক বেশি হোক সেটা শতকে লিখে দেবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু একটা জিনিস আমি বলবো, এখানে কিন্তু নির্দেশনা, এখানে রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আর জমির নথি, এই নথির কথাটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো আমি একটা জিনিস বলছি, এটা জানি না কতটা বলা আমার ঠিক হবে। আমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে ফর্মে যে সমস্ত তথ্য দেবেন এবং নির্দেশনায় যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রমাণস্বরূপ ডকুমেন্টস দিতে হবে। এবার এই জিনিসটা একটু জিজ্ঞাসা করে নেবেন, যদি পর্চা বা রেজিস্ট্রেশনের নথি যদি চায় আপনাদের ওখানে জমা নিতে তাহলে দেবেন, আর যদি না চায় তাহলে দেওয়ার দরকার নেই। তারপর আপনার যদি 4 চাকার কোনো গাড়ি থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, যদি না থাকে সেখানে না করবেন। এবার স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটাও কিন্তু কনসিডার করা হবে, কারণ এটা কিন্তু একটা সরকারি স্বাস্থ্য বিমা। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে অবশ্যই কিন্তু এই হ্যাঁ অপশানে টিক করবেন এবং তারপর ধরনটা বাছতে বলবে, সেই ধরনে সরকারি ঘরে টিক করবেন। বিমার অঙ্ক আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে স্বাস্থ্যসাথীতে বিমার অঙ্ক 5 লাখ টাকা পর্যন্ত রয়েছে এবং প্রিমিয়ামের বিবরণ যদি বলি, মানে কী ধরনের প্রিমিয়াম সেখানে লিখবেন স্বাস্থ্যসাথী, এখানে লেখা রয়েছে। এবার স্বাস্থ্যসাথী কার্ড তো একজনের হয় না, একজনের নাম মহিলার নামে পুরো তার গোটা ফ্যামিলিকে ইনক্লুড করা হয়। শুধু 60 বছরের উপরে, যেমন আমার ঠাম্মা বয়স্ক মানুষ, ওনার নামটা শুধু ইনক্লুড করা নেই। তার জন্য মানে যার যার নাম স্বাস্থ্যসাথীতে আছে তাদেরই কিন্তু দেবেন, আর যাদের নাম স্বাস্থ্যসাথী কার্ডে ইনক্লুড করা নেই তাদের জায়গায় কিন্তু ব্ল্যাঙ্কে NA বলে দেবেন। এই যে এরকম NA লিখে দেবেন, মানে এর নাম ইনক্লুড করা নেই, ঠিক আছে। এবং পরবর্তীতে আয় বা পেশা, এখানে আপনি কি কোনো পেশাগত কর প্রদান করেন? যদি প্রদান না করেন তাহলে না করবেন। এরপর দেখুন এখানে প্যান কার্ডের একটা সেকশন রয়েছে, এখানে যদি আপনার প্যান কার্ড থেকে থাকে হাতে টিক চিহ্ন দেবেন, দিয়ে আপনার প্যান কার্ডে যে নাম রয়েছে সেই নামটা লিখে দেবেন আর সাথে প্যান নম্বরটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই বিভাগটা সম্পূর্ণ হয়ে যাবে ফিল আপ করা। এবার কর্মসংস্থানের এই যে ধরনটা রয়েছে সেখানে পরিবারের প্রধান এখানে কোন ক্ষেত্রে এখানে কর্মরত সেটা দিয়ে দেবেন। যদি স্বর্ণকার বা কোনো ব্যবসার সাথে যুক্ত থাকে, নিজস্ব ব্যবসা, সেখানে কিন্তু সংগঠিত ক্ষেত্রে মানে 3 নাম্বার যেটা রয়েছে 3 নম্বরে টিক দেবেন। আর যদি কোনো কারিগরি শিল্পী কৃষক হয় তাহলে সংগঠিত দিয়ে দেবেন। আর যারা হাউসওয়াইফ রয়েছে তারা কিন্তু এখানে বেকার অপশানেই টিক করবেন, কারণ এখানে গৃহবধূর কোনো অপশান এখানে রাখা হয়নি। এইভাবে সদস্যের যেই কর্মসংস্থানের ধরন এখানে সবাই টিক দিয়ে দেবেন। এবার এখানে পরিবারের শিক্ষার ক্ষেত্রে যেটা বলা রয়েছে, আপনার পরিবারে কয়জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক, এখানে প্রাপ্তবয়স্ক বলতে কিন্তু 18 বছর বয়স বলা রয়েছে। তো 18 বছরের নিচে কিন্তু যাদের বয়স তাদের ডিটেলস এখানে দেবেন না। এখানে মোট কয়জন শিক্ষিত রয়েছে প্রাপ্তবয়স্ক এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা এখানে লিখে দেবেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কে কতটা পড়েছেন সেই ক্ষেত্রে দিয়ে দেবেন। এবং সেই ক্ষেত্রে যদি কোনো সদস্য এখানে অশিক্ষিত থেকে থাকে সেই ক্ষেত্রে সদস্য নাম্বারের জায়গায় অশিক্ষিততে টিক করে দেবেন। তারপরে কৃষক বন্ধু এখানে বা কিষাণ ক্রেডিট কার্ডের একটা অপশান রয়েছে, বা শিক্ষার্থী, মৎস্যজীবী, এখানে বিভিন্ন রকমের ক্রেডিট কার্ডের কথা বলা রয়েছে। এখানে যদি কারো থেকে থাকে তার পাশে এবার নাম্বার, ID এগুলো দিয়ে দেবেন, কোন তারিখে ইস্যু করা হয়েছে, না থাকলে সোজা NA বলে লিখে ছেড়ে দেবেন। আপনার পরিবারে যদি কোনো শিশু বিদ্যালয়ে পড়ে তো সেই ক্ষেত্রে শিশুর সদস্য নং দেবেন, মানে যেই সদস্য নাম্বারে তাকে ইনক্লুড করেছেন সেই নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর সে কোন শ্রেণীতে পড়ে, তার নাম কি এবং বিদ্যালয়ের নাম কি, সেটা কি সরকারি না বেসরকারি সেটাও দিয়ে দেবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে না লিখে দেবেন। এখানে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা রয়েছে, যে যদি কোনো শিশুর এখানে টিকা হয়ে থাকে সেইখানে টিক করে দেবেন, আর যদি টিকাকরণ না হয়ে থাকে এত ঝামেলা দরকার নেই, টিকাকরণ হয়েছে বলেই টিক করে দেবেন।
আর সরকারি প্রকল্প, এই ক্ষেত্রে একটা ভুল হচ্ছে, সেটা হলো আপনার পরিবারের এরকম কেউ এখানে বলে দিয়েছে যে তিনি ডিবিটির মাধ্যমে কি সেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এবার একটা কথা বলি, এই লক্ষ্মীর ভাণ্ডার আগে যেটা হতো, মানে আগে যে টাকাটা আপনারা পেতেন, সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হতো না। অনেকেই এখানে প্রকল্পের নামে লিখছে ডিবিটি, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা বা এইসব লিখছেন, কিন্তু এগুলো কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হতো না। ডিবিটির মাধ্যমে শুধুমাত্র লাস্ট যেটা দেওয়া হয়েছিল সেটা হলো যুবসাথীর টাকাটা লাস্ট বারের পেমেন্টটা কিন্তু ডিবিটির মাধ্যমে করা হয়েছিল। এছাড়া কিন্তু একটাও কিন্তু ডিবিটির মাধ্যমে করা হয়নি। তার জন্য আপনাদের কাছে বলবো, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা এগুলো কিন্তু মোটেও ডিবিটির মাধ্যমে দেওয়া হতো না। সেক্ষেত্রে এখানে না করবেন, এখানে মেনশন করবেন না। তারপরে কোনো সদস্য, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান কোনো পেশায় কর্মরত আছে কি না, সেই ক্ষেত্রে আপনারা হ্যাঁ না দুটোর মধ্যে ঠিক করবেন। যদি কেউ থেকে থাকে তার সদস্য নাম্বারটা এখানে লিখতে হবে। এবং পাশে কিন্তু বলে দিয়েছে প্রয়োজনীয় সহায়ক নথি, মানে এর প্রমাণস্বরূপ কিন্তু ডকুমেন্টস দিতে হবে। তাহলে তারপর যদি বাড়িতে কেউ পেনশন পেয়ে থাকে, আপনার বাড়িতে যদি কেউ পেয়ে থাকে, এখানে বলছি না যে আপনি পান, যিনি সরকারি পেনশনভোগী, মানে তিনি এখানে যদি কোনো পেনশন পায় আপনার বাড়ির সদস্যকেও, সেখানে কিন্তু সদস্য নাম্বার, মানে কোন সদস্য আপনার এখানে পেনশন পায় সেই সদস্য নাম্বার দেখা গেল আপনি 3 নম্বরে যার নাম লিখেছেন সে পেনশন পায়, তো এখানে তার সদস্য নাম 3 দেবেন এবং জমা দেওয়ার সময় কিন্তু পেনশনের স্লিপ দিতে হবে। এবং কোনো সদস্য জিএসটি অধীনে নিবন্ধিত আছে কিনা, মানে জিএসটি দেয় কিনা, তো সেই জিনিসটা এখানে হ্যাঁ বা না করবেন। এবং পরিবারের মোট আয় বার্ষিক কত, এটা কিন্তু বার্ষিক আয় বলেছে, এটা অঙ্কে লিখে দেবেন। এবং সিএর আবেদন, যদি আপনাদের এরকম কোনো আবেদন প্রক্রিয়া থাকে তাহলে যেই পর্যায়ে রয়েছে সেটা ঠিক করবেন। আর যদি এসব কোনো ব্যাপার না থাকে, সোজা প্রযোজ্য নয়, সবকটা সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়তে আপনি যদি কেবলমাত্র যুবসাথী পেয়ে থাকেন, তো এখানে প্রকল্পের নামের জায়গায় যুবসাথী লিখবেন এবং পাশে হ্যাঁ বা কোনো কিছুতে ঠিক করার কোনো দরকার নেই। লাস্টেরটা খুব ইম্পর্টেন্ট, অনেকে এখানে বলছে যে এরকম এখানে কার সই হবে লাস্ট পেজে, তো বলে রাখি যে আবেদন করছে তার সইটাই এখানে হবে, হেড অফ দ্য ফ্যামিলির সই হবে না। তো এই ছিল আজকের ভিডিও। এইভাবে ফর্মটা ফিল আপ করে আপনাদের নিকটবর্তী বিডিও অফিস, পঞ্চায়েত অফিস বা পৌরসভা বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখানে খুশি এই কটা সরকারি দপ্তরের মধ্যে জমা দিয়ে আসুন, আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এরকম ফর্ম জমার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা করছে না। শুধু প্রথমে যেটা বললাম যে ফর্ম দেওয়ার ক্ষেত্রে প্রথম দিকে খুব করছিল আমাদের পাড়ায়, তো সেই জিনিসটা এখন অনেকটা রিডিউস হয়ে গেছে, যেহেতু পঞ্চায়েত দায়িত্ব নিয়েছে বাড়ি বাড়ি ফর্ম পাঠানোর বা ফর্ম ফিল আপে সাহায্য করার, তো সেই ক্ষেত্রে অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে। তো আপনাদের চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই, আপনাদের ফর্মটা ঠিকমতোই সাবমিট হয়ে যাবে। আর ফর্মে যদি কোনো রকম ইচ্ছাকৃত বা ভুল ইনফরমেশন না দেন, তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর খুঁটিনাটি ভুল তো মানুষ মাত্রই হয়, তো খুব মারাত্মক ভুল না হলে আশা করি আপনার ফর্ম ক্যান্সেল হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।